হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা সেকেন্ড এসএলএসটি ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তারা প্রচুর দুশ্চিন্তা করছো যে ডেমো ক্লাস তোমরা কিভাবে দেবে, এবং সেই কারণের জন্য জীবন বিজ্ঞান বিষয়ের বিভিন্ন চ্যাপ্টারে আমি আলোচনা করছি, ডেমো দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের একটা অংশ তোমরা কিভাবে ডেমো দিয়ে দেখাবে। দেখো, ডেমোতে যেহেতু প্রধানত সময় তোমাদেরকে মোস্ট প্রবাবলি খুব কম দেওয়া হবে, হয়তো 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট হয়তো দেওয়া হতে পারে, বা 10 মিনিটের কম সময় দেওয়া হবে। সুতরাং এই 10 মিনিটের কম সময়ে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের একটা অংশ তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসতে হবে, এবং সেখানে তোমার টিচিং স্কিল দেখা হবে, তার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে ডেমনস্ট্রেট করছো, তোমার রিপ্রেজেন্টেশন ক্ষমতা, তুমি প্রশ্ন কেমন করছো, এই সমস্ত বিষয় কিন্তু ওই কম সময়ের মধ্যে তোমাকে দেখিয়ে দিয়ে আসতে হবে। এবং সেই কারণের জন্যই তোমরা প্রচণ্ড চিন্তার মধ্যে আছো, প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে আছো। সেই জন্যই বেশ কয়েকটি ক্লাস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি জীবন বিজ্ঞান বিষয়ে, যে ডেমোতে তোমরা কম সময়ের মধ্যে কিভাবে একটা চ্যাপ্টারের একটা অংশ তোমরা কমপ্লিট করবে। তো সেরকমই আজকে আরও একটা ডেমো ক্লাস দিয়ে তোমাদেরকে দেখাবো। এরকম যদি তোমাদেরকে বলা হয় যে আপনি কোন চ্যাপ্টার বা যে কোনো একটা চ্যাপ্টার আপনি আপনার পছন্দ মতো কোনো একটা বিষয় ডেমো দিয়ে দেখান, তখন তুমি বলবে যে ঠিক আছে স্যার, আমি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বিষয়ের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি ডেমো দিয়ে দেখাচ্ছি বলে এবার তুমি বোর্ডের কাছে চলে এলে, এবং বোর্ডের কাছে এসে তুমি শুরু করবে। কিভাবে শুরু করবে সেটা দেখে নাও, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে 5 থেকে 6 মিনিট, তোমাকে ধরে যাক 7 মিনিট সময় দিয়েছে, তো 7 মিনিটের মধ্যে কিভাবে একটা টপিক শেষ করবে একটু দেখে নাও। আজকে 10/9/2025 নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে একটা ডেমো দিয়ে আমি দেখাবো। তৃতীয় অধ্যায়ে জৈবনিক প্রক্রিয়া আছে, এবং এই জৈবনিক প্রক্রিয়া অংশে প্রধানত হৃৎপিণ্ডের মধ্যে সংযুক্ত রক্তবাহ বা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি আমি ডেমো দিয়ে দেখানোর চেষ্টা করছি। আগের ক্লাসে তো তোমরা হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে পড়েছিলে, তো তোমরা কি কেউ বলতে পারবে যে মানুষের হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ থাকে? একদম তুমি সঠিক বলেছো, মানুষের হৃৎপিণ্ডে প্রধানত 4টে প্রকোষ্ঠ থাকে। আচ্ছা, তুমি বলতে পারবে যে হৃৎপিণ্ডের প্রধানত কাজ কি? একদম সঠিক বলেছো, হৃৎপিণ্ডের যে কাজ সেটি হচ্ছে যে দূষিত রক্তকে ফুসফুসের মধ্যে প্রেরণ করা এবং সেখানে তাকে বিশুদ্ধ করা, এবং সেই ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত পুনরায় আবার সমগ্র দেহতে ছড়িয়ে দেওয়া। কিন্তু হৃৎপিণ্ড কিভাবে এই কাজ করে, তার সঙ্গে সঙ্গে কোন কোন রক্তবাহ প্রধানত হৃৎপিণ্ডের কাজে সাহায্য করে, আজকে আমরা সেই সম্পর্কেই আলোচনা করব। দেখো, একটা একদম সিম্পল ছবির সাহায্যে তোমাদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি বোঝাবো। তোমরা যদি বইতে দেখো তাহলে দেখবে যে একটা খুব ক্রিটিক্যাল ছবি আছে, যদিও সেই ক্রিটিক্যাল ছবি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু সেটা আমি পরে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। এখন একটা একদম সহজ সরল ছবির সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব হৃৎপিণ্ড প্রকৃতপক্ষে কীভাবে কাজ করে। দেখো, তোমরাই বললে যে হৃৎপিণ্ডের মধ্যে 4টে প্রকোষ্ঠ থাকে, তাহলে এইভাবে যদি আমরা হৃৎপিণ্ডকে ভাগ করি, এই দিকের যে অংশটা আছে দেখছো, তো এটা হচ্ছে ডান দিক, মানে হৃৎপিণ্ডের এটা ডান দিকের অংশ, আর এই দিকের যে অংশটা আছে এটা হচ্ছে বাম দিক। ঠিক আছে, প্রধানত মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে ছবির তোমার যে বাঁদিকটা আছে সেটা প্রধানত ডান দিক হয়, ছবির বাঁদিকটা কী হবে? ডান দিক হবে, এবং ছবির ডান দিকটা বাম দিক হবে। কোন ক্ষেত্রে? মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে। মানুষ কেমন ধরনের প্রাণী? মানুষ মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, এবার দেখো হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো এখানে আমরা করব, সুতরাং এখানে কপাটিকা থাকে, তাহলে এগুলোকে আমরা কি বলবো? কপাটিকা। আগের দিন ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম কপাটিকা কাকে বলে। ওকে, আচ্ছা, এবার দেখো এরপরে আমরা এই প্রকোষ্ঠগুলোর নামগুলো একটু লিখে নিই। দেখো, আমি কি বললাম যে ছবির বাঁ দিকটা কী হবে? ডান দিক হবে, তাহলে এই দিকের যে অংশটা আছে তো এটা হচ্ছে ডান অলিন্দ। ঠিক আছে, আবার এদিকের যে অংশটা আছে এটা হচ্ছে ডান নিলয়। ওকে, আচ্ছা, এবার দেখো এই দিকের যে অংশটা আছে এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে কি? বাম অলিন্দ। আবার এদিকের যে অংশটা আছে তো এটা হচ্ছে বাম নিলয়। এবার কিভাবে তুমি মনে রাখবে? ডান দিকের অংশ ড মানে হচ্ছে দূষিত রক্ত পরিবহন করে, এবং ব মানে হলো বিশুদ্ধ রক্ত সেখান দিয়ে সঞ্চালিত হয়। এখন হৃৎপিণ্ডের এই যে ডান অলিন্দ আছে, হৃৎপিণ্ডের প্রধানত ডান অলিন্দর এবং ডান নিলয় দিয়ে প্রধানত দূষিত রক্ত পরিবাহিত হয়, যেটা বললাম যেভাবে মনে রাখবে। আবার বাম দিকের অংশ দিয়ে প্রধানত বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। প্রশ্ন করলাম যে হৃৎপিণ্ড প্রধানত কি কাজ করে? হৃৎপিণ্ড প্রধানত ফুসফুসের মধ্যে রক্তকে নিয়ে যায়, অর্থাৎ দূষিত রক্তকে ফুসফুসের মধ্যে নিয়ে যায়। আর
আর বিশুদ্ধ রক্তকে কি করে হৃৎপিণ্ড আমাদের দেহের মধ্যে প্রেরণ করে। তাহলে এটা হচ্ছে দেহ, আর এই দিকের যে অংশটা আমরা লিখলাম তো এটা হচ্ছে ফুসফুস। আচ্ছা, এইবার দেখো আমাদের দেহের মধ্যে প্রধানত বিভিন্ন রকমের কোষ থাকে এবং সেই কোষগুলো খাদ্যবস্তুকে জারিত করে এবং তার ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত কি হবে? এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত প্রধানত আমাদের দেহ থেকে ডান অলিন্দে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? দূষিত রক্ত কোথায় প্রবেশ করছে? ডান অলিন্দে প্রবেশ। ডান অলিন্দের সঙ্গে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা যুক্ত থাকে। আমরা যদি এইভাবে আঁকি, ধরে যাক এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর এখানে হচ্ছে নিম্ন মহাশিরা। আমাদের দেহের উপরিভাগের যে অংশগুলো আছে, উপরিভাগের অংশ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে, আবার নিচের দিক থেকে দূষিত রক্ত প্রধানত নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে। তার মানে সমগ্র দেহ থেকে দূষিত রক্ত কোথায় চলে আসে? ডান অলিন্দে চলে আসে। ডান অলিন্দ যখনই রক্তপূর্ণ হয় তখন ডান অলিন্দের সংকোচন হয়, আর ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলের যে কপাটিকা থাকে তাকে আমরা কি বলবো? একদম ঠিক বলেছে, আগের দিন আমি পড়িয়েছি, তো তাকে আমরা বলবো ত্রিপত্র কপাটিকা। তখন এই ত্রিপত্র কপাটিকা খুলে যায় এবং ত্রিপত্র কপাটিকা যখন খুলে যায় তখন এই দূষিত রক্ত এবার কি হবে? তখন এই দূষিত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। এরপরে এই যে ডান নিলয় আছে, এই ডান নিলয় এর সঙ্গে প্রধানত ফুসফুসীয় ধমনী যুক্ত থাকে। দেখো প্রধানত আমরা জানি যে ধমনী বিশুদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনী। তো ফুসফুসীয় ধমনী এমন এক রকমের ধমনী যেটা দূষিত রক্ত পরিবহন করে। সুতরাং ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে রক্ত কোথায় চলে আসবে? ফুসফুসে। তাহলে এখানে কি হবে? এই জায়গাতে থাকবে ফুসফুসীয় ধমনী, আর এখানে কি থাকবে? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। আমরা জানি যে শিরা প্রধানত দূষিত রক্ত পরিবহন করে, তাহলে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। ঠিক আছে, এরপরে দেখো এই যে ফুসফুসের মধ্যে যে দূষিত রক্ত চলে গেল, ফুসফুসের প্রধান কাজ কি? রক্তকে বিশুদ্ধ করা। সুতরাং ফুসফুস এই রক্তকে বিশুদ্ধ করে এই বিশুদ্ধ রক্তকে এবার যেখানে প্রেরণ করবে এই বিশুদ্ধ রক্তকে, তো সেটি হচ্ছে আমাদের বাম অলিন্দ। দেখো তাহলে বিশুদ্ধ রক্ত কোথায় চলে আসবে? বাম অলিন্দে। তো বাম অলিন্দে যে বিশুদ্ধ রক্ত আসবে, প্রধানত আমরা জানি যে শিরা প্রধানত দূষিত রক্ত পরিবহন করে, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো ফুসফুসীয় শিরা। তাহলে বাম অলিন্দের সঙ্গে অনেক ফুসফুসীয় শিরা যুক্ত থাকে, এগুলো ফুসফুসীয় শিরা। তাহলে বাম অলিন্দের মধ্যে প্রধানত বিশুদ্ধ রক্ত প্রবেশ করবে। তাহলে এখানে কি পড়বে? বিশুদ্ধ রক্ত প্রবেশ করবে এবং সেটা বাম অলিন্দে চলে আসে। এবার তোমাদেরকে আগের দিন আমি পড়িয়েছিলাম যে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কোন ধরনের কপাটিকা থাকে? একদম সঠিক বলেছ, বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে থাকে দ্বিপত্র কপাটিকা। তাহলে যখনই অলিন্দ রক্তপূর্ণ হবে অলিন্দ সংকোচন হবে এবং তার ফলে কি হবে? অলিন্দ থেকে রক্ত এবার নিলয়ে চলে আসবে এবং নিলয় থেকে এই বিশুদ্ধ রক্ত মহাধমনীর মধ্য দিয়ে আবার সমগ্র দেহতে চলে যাবে। তাহলে এই যে রক্তটা আছে মহাধমনীর মধ্য দিয়ে সমগ্র দেহতে চলে যাবে এবং এইভাবেই হৃৎপিণ্ডের মধ্য দিয়ে প্রধানত রক্ত সংবহন হয়। এখন তোমাদের যে প্রশ্নগুলো প্রধানত পরীক্ষাতে আসে যে হৃৎপিণ্ডের মধ্যে কতগুলো প্রকোষ্ঠ থাকে, দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে, ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে, কোন ধরনের ধমনী প্রধানত দূষিত রক্ত পরিবহন করে, কোন ধরনের শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে, তার সঙ্গে সঙ্গে শিরার সংজ্ঞা, তার সঙ্গে সঙ্গে ধমনীর সংজ্ঞা, এইভাবেই প্রধানত হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন হয়। খুব সিম্পল ছবির সাহায্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি ভালোভাবে বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।